বিশ্ব রাজনীতির মঞ্চে আবেগ বা বন্ধুত্বের কোনো স্থায়ী জায়গা থাকে না। জিওপলিটিক্স চলে সম্পূর্ণ বাস্তবতার উপর দাঁড়িয়ে এবং সেখানে একটিমাত্র নীতি শেষ কথা বলে, তা হলো নিজস্ব জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা। গত 1.5 বছর ধরে বিশ্বের অন্যতম মহাশক্তি রাশিয়া ভারতকে তাদের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সুখোই 57 বিক্রি করার জন্য সম্ভাব্য সমস্ত চেষ্টা করে গেছে। রাশিয়া ভারতকে ট্রান্সফার অফ টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি হস্তান্তরের অফার দিয়েছে, ফাইটার জেটের সোর্স কোড বা মূল সফটওয়্যার অ্যাক্সেস দেওয়ার কথা বলেছে। ভারতের মাটিতে হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নাসিক প্ল্যান্টে এই বিমান স্থানীয়ভাবে তৈরির প্রস্তাব দিয়েছে। এমনকি খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এসে ভারতের কাছে এই বিমানের পক্ষে দরবার করেছিলেন। কিন্তু ভারত সরকার এবং আমাদের ভারতীয় বিমান বাহিনী রাশিয়ার সেই $1 বিলিয়ন অফারকে সোজাসুজি প্রত্যাখ্যান করে দিয়েছে। রাশিয়াকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারতের এখন আর রাশিয়ার সুখোই 57 ফাইটার জেটের কোনো প্রয়োজন নেই। কোনো রকম কূটনৈতিক বিভ্রান্তি না রেখে ভারত নিজের অবস্থান বিশ্বমঞ্চে একদম পরিষ্কার করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা অফার যেখানে রাশিয়া টেবিলের ওপর রেখেছিল, যা বিশ্বের অন্য কোনো দেশ দেবে না, সেখানে কেন ভারত সরকার এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত নিল? কেন ভারত নিজস্ব স্টেলথ ফাইটার জেট অ্যামকা প্রজেক্টের ওপর বাজি ধরল? চলুন আজকের এই বিশেষ পর্বে আমরা অত্যন্ত সহজ ও সরল ভাষায় এই পুরো বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আন্তর্জাতিক রাজনীতির বাজার এবং জাতীয় নিরাপত্তার অঙ্গন থেকে আজ সবচেয়ে বড় খবরটি সামনে এসেছে। ভারতের প্রতিরক্ষা সচিব শ্রী KR সিং সম্প্রতি একটি অফিসিয়াল প্রেস কনফারেন্সে এক ঐতিহাসিক ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারতীয় বিমান বাহিনীর জন্য রাশিয়ার সুখোই 57 বা অন্য কোনো নতুন রাশিয়ান ফাইটার জেট কেনার বিষয়ে ভারত সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। প্রতিরক্ষা সচিবের মূল বক্তব্য হলো, নো, উই হ্যাভ নট বট এনি সুখোইজ। ইফ ইউ আর আস্কিং অ্যাবাউট দ্য নিউ ভার্সন অফ দ্য সুখোই, দ্য অ্যান্সার ইজ স্ট্রেট ফরওয়ার্ড নো। অর্থাৎ রাশিয়ার নতুন ফাইটার জেট কেনার সমস্ত দরজা ভারত আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। আমাদের প্রতিরক্ষা সচিব একই সাথে এটিও নিশ্চিত করেছেন যে ভারত এখন বিদেশি বিমানে হাজার হাজার কোটি টাকা ঢালার বদলে নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান অ্যামকা তৈরি এবং ভারতের বর্তমানে থাকা সুখোই 30 MQI বিমানগুলিকে সুপার সুখোই প্রজেক্টের মাধ্যমে আপগ্রেড করার দিকেই পুরো নজর দিচ্ছে। কিন্তু এই একটি খবর শোনার পর যে কোনো সচেতন নাগরিক এবং ডিফেন্স প্রেমীর মনে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে বাধ্য। রাশিয়া যেখানে ভারতের বহু পুরনো মিত্র এবং তারা যেখানে বিমানের সোর্স কোড পর্যন্ত দিতে রাজি ছিল, তখন কেন মোদী সরকার এই অফার ফিরিয়ে দিল? ভারতের এই সিদ্ধান্ত কি ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার স্কোয়াড্রন সংকটকে আরও বাড়িয়ে দেবে, নাকি এটি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল মাস্টার স্ট্রোক হতে চলেছে? যেখানে পাকিস্তান এবং চীন দিন রাত তাদের বিমান বাহিনীকে আধুনিক থেকে আধুনিকতর করছে, সেখানে দাঁড়িয়ে ভারত কি কোনো বড় ঝুঁকির মুখোমুখি হচ্ছে? আমেরিকা কি তাদের বিখ্যাত F-35 স্টেলথ ফাইটার ভারতকে অফার করেছিল? আর করলে ভারত কেন সেটা নিল না? এবং সবথেকে বড় প্রশ্ন, ভারতের এই একটি মাত্র না, রাশিয়ার প্রতিরক্ষা অর্থনীতি এবং বৈশ্বিক ভূরাজনীতিতে কতটা বড় আঘাত আনতে চলেছে? এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর আমরা আজ অত্যন্ত সহজ ভাষায় একদম সোজা গণিতে অ্যানালিসিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই পর্বটি দেখার পর ভারতীয় বিমান বাহিনীর ভবিষ্যৎ এবং আমাদের প্রতিরক্ষা নীতির আসল ক্ষমতা সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এটি একটি বিশ্বখ্যাত ডিফেন্স নিউজ পোর্টাল ডিফেন্স সিকিউরিটি এশিয়ার রিপোর্ট, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ভারত রাশিয়ার সুখোই 57 ফাইটার জেটের মুখের ওপর সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। বিষয়টিকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে বোঝার চেষ্টা করা হোক। গত বছর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া এরো ইন্ডিয়া শোতে রাশিয়া তাদের সুখোই 57 বিমানটিকে ভারতের আকাশে উড়িয়েছিল এবং ভারতের কাছে এটিকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। রাশিয়া ভালো করেই জানে যে ভারতের বিমান বাহিনী যদি কোনো অস্ত্র বা বিমান গ্রহণ করে, তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে সেই বিমানের গ্রহণযোগ্যতা রাতারাতি 10 গুণ বেড়ে যায়। যেহেতু ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমী দেশগুলোর অগণিত নিষেধাজ্ঞা চেপে বসেছে, তাই রাশিয়ায় প্রতিরক্ষা শিল্পের জন্য ভারতের মতো একটি বড় কাস্টমার পাওয়া অত্যন্ত জরুরি ছিল।
রাশিয়া ভারতের কাছে একের পর এক অফার দিতে শুরু করে। তারা বলে, আপনারা আমাদের কাছ থেকে প্রযুক্তির সম্পূর্ণ ট্রান্সফার পেয়ে যাবেন। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নাসিক প্ল্যান্টে এই বিমান তৈরি হবে। বিমানে ভারতের তৈরি দেশীয় অস্ত্র এবং মিসাইল যুক্ত করা হবে। এমনকি ভারত চাইলে এই বিমান অন্য দেশে এক্সপোর্ট বা রপ্তানিও করতে পারবে। রাশিয়ার সবচেয়ে বড় প্রস্তাব ছিল, যতদিন না ভারতের নিজস্ব দেশীয় বিমান অ্যামকা তৈরি হচ্ছে ততদিন ভারত সুখোই 57কে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বা স্টপ গেম অ্যারেঞ্জমেন্ট হিসেবে ব্যবহার করুক। কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রক এবং ডিফেন্স লিডারশিপ খুব স্পষ্ট ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমাদের প্রতিরক্ষা সচিব RK সিং মহাশয় যখন প্রেস কনফারেন্সে এই প্রশ্নের মুখে পড়েন, তিনি কোনো রকম দ্ব্যর্থতা না রেখে সোজা জানিয়ে দেন যে নতুন কোনো সুখোই বিমান ভারতের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা ভারতের নেই। কেন সুখোই 57 প্রত্যাখ্যান করা হলো? কারণ এখানে অ্যামকা এবং আত্মনির্ভর ভারত অগ্রাধিকার পেয়েছে। এখন আপনারা স্ক্রিনে যে দ্বিতীয় নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এটি আন্তর্জাতিক ডিফেন্স জার্নাল দ্য ওয়ার জোনের প্রকাশিত একটি বিস্তৃত রিপোর্ট, যার হেডলাইন বলছে, ইটস নো সারপ্রাইজ, ইন্ডিয়া ফাইনালি ডিচড ইটস স্টেলথ ফাইটার প্রোগ্রাম উইথ রাশিয়া। কিন্তু প্রশ্ন জাগে, ভারত সরকার কেন এত বড় সিদ্ধান্ত নিল? কেন রাশিয়াকে সরাসরি না বলা হলো? এর পেছনে মূলত তিনটি বড় স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণ রয়েছে। প্রথম কারণ, অ্যামকা প্রজেক্টের নিরাপত্তা ও আত্মনির্ভরতা। ভারত সরকার এই মুহূর্তে তাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট অ্যামকা অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের ওপর শতভাগ ফোকাস করতে চাইছে। অ্যামকা হলো ভারতের নিজস্ব 5th জেনারেশন স্টেলথ ফাইটার। ভারত যদি এখন রাশিয়া থেকে কোটি কোটি ডলার খরচ করে সুখোই 57 কিনে নেয়, তবে ভারতের বাজেটের বিশাল একটি অংশ দেশের বাইরে চলে যাবে। এর ফলে আমাদের নিজস্ব অ্যামকা প্রজেক্টের ফান্ডিং দুর্বল হয়ে পড়বে। প্রকৌশলীদের নজর সরে যাবে এবং ভারতের নিজস্ব স্টেলথ বিমান তৈরি হতে আরও 10 বছর দেরি হয়ে যাবে। মোদী সরকার এটি খুব ভালোভাবে বোঝে যে বিদেশি বিমানের ওপর আর কতদিন নির্ভর থাকা সম্ভব। আজ যদি আমরা রাশিয়ার বিমান কিনি, তবে ভবিষ্যতে স্পেয়ার পার্টস, সফটওয়্যার আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের জন্য সারা জীবন অন্য দেশের উপর নির্ভর করে বসে থাকতে হবে। দ্বিতীয় কারণ, নিজস্ব এয়ারোস্পেস ইকোসিস্টেম। প্রতিরক্ষা সচিব তার বক্তব্যে স্পষ্ট উল্লেখ করেছে যে ভারত শুধুমাত্র একটি যুদ্ধ বিমান কিনতে চায় না, ভারত চায় নিজের দেশে একটি সম্পন্ন ইন্ডিজিনাস এয়ারোস্পেস ইকোসিস্টেম তৈরি করতে। ভারত চায় স্টেলথ টেকনোলজি, AES রেডার, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, আধুনিক সেন্সার্স এবং মিশন কম্পিউটার তৈরি করার ক্ষমতা যেন সম্পূর্ণভাবে ভারতের নিজস্ব টেকনিশিয়ান এবং ভারতীয় বিজ্ঞানীদের হাতে থাকে। এর জন্য ভারতের নিজস্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা যুদ্ধবৃত্তিকর সম্পত্তি থাকা প্রয়োজন। রাশিয়ার সুখোই 57 যতই ভালো বিমান হোক না কেন, তার মূল মালিকানা শেষ পর্যন্ত রাশিয়ার হাতেই থাকবে। ভারত সেই ভুল আর দ্বিতীয়বার করতে রাজি নয়। আপনারা এখন স্ক্রিনে আমাদের প্রদর্শিত তৃতীয় নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, যা ভারতের অন্যতম বিশ্বস্ত প্রতিরক্ষা সাময়িকী রাক্সা আয়ুর্বেদার প্রকাশিত। এই খবরের শিরোনামে বলা হয়েছে, ভারত নতুন কোনো রাশিয়ান বিমান না কিনে বর্তমান বিমান বহরকে আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে। আমাদের ডিফেন্স সেক্রেটারি প্রকাশ্যেই স্বীকার করেছেন যে ভারতের কাছে নতুন সুখোই 57 কেনার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই, কারণ ভারতের এয়ারফোর্সের কাছে ইতিমধ্যে রয়েছে সুখোই 30 MKI-এর এক শক্তিশালী বহর। বর্তমানে ভারতের কাছে প্রায় 260টিরও বেশি সুখোই 30 MKI ফাইটার বিমান রয়েছে, যা আমাদের বিমান বাহিনীর প্রধান চালিকা শক্তি বা ব্যাকবোন হিসেবে কাজ করে। এই বহরকে ফেলে দিয়ে নতুন বিমান কেনার কোনো যুক্তি নেই। তাই ভারত সরকার শুরু করেছে বিখ্যাত সুপার সুখোই প্রোগ্রাম। এই প্রজেক্টের আওতায় ভারত সরকার প্রায় 65,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা দিয়ে ভারতের সমস্ত পুরনো সুখোই 30 MKI বিমানগুলোকে পুরোপুরি নতুন রূপ দেওয়া হবে। এই আপগ্রেডেশনের মাধ্যমে বিমানে যুক্ত করা হবে সম্পূর্ণ ভারতে তৈরি বিরূপাক্ষ AES রেডার, আধুনিকতম দেশীয় ইলেকট্রিক ওয়ারফেয়ার স্যুট, নতুন প্রযুক্তির গ্লাস ককপিট এবং অ্যাডভান্সড মিশন কম্পিউটার, এবং সবচেয়ে বড় কথা, এতে যুক্ত করা থাকছে ভারতের ভয়ঙ্কর ব্রহ্মোস মিসাইল। প্রতিরক্ষা সচিব সঠিকভাবেই বলেছেন, ব্রহ্মোস মিসাইল যুক্ত হওয়ার পর সুখোই 30 MKI একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং সফল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাই বিদেশি নতুন বিমান কেনার বদলে নিজের ঘরে থাকা 260টি বিমানকে সুপার সুখোইতে রূপান্তর করা অনেক বেশি বুদ্ধিমানের এবং সাশ্রয়ী সিদ্ধান্ত। স্ক্রিনে দেখতে পাওয়া এই চতুর্থ নিউজ আর্টিকেলটি
জনপ্রিয় ভারতীয় নিউজ পোর্টাল দ্য প্রিন্টের প্রকাশিত রিপোর্ট, যেখানে ভারতের ভূরাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তগুলোর একটি গভীর পর্যালোচনা তুলে ধরা হয়েছে। অনেকে প্রশ্ন তুলতে পারেন, তাহলে ভারতের 114টি ফাইটার প্লেন কেনার যে MRFA প্রজেক্ট ছিল সেটির কী হবে? সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান স্পষ্ট। ফ্রান্সের তৈরি ডাসাল্ট রাফেল বিমানের 114টি অতিরিক্ত ইউনিট কেনার বিষয়টিতে ভারত আলোচনা চালু রেখেছে এবং ফ্রান্সের তরফ থেকে খুব শীঘ্রই আনুষ্ঠানিক উত্তর ও চূড়ান্ত আপডেট আসার সম্ভাবনা রয়েছে। কারণ রাফাল বিমান ইতিমধ্যেই ভারতীয় বিমান বাহিনীতে সফলভাবে যুক্ত হয়েছে এবং আমাদের পাইলটরা এর ব্যবহারে অত্যন্ত দক্ষ। এখানে দ্বিতীয় আরেকটি প্রশ্ন খুব আলোড়ন তৈরি করে। আমেরিকাও তো ভারতকে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান F-35 অফার করেছিল, তবে ভারত কেন আমেরিকান F-35 গ্রহণ করলো না? আমেরিকান F-35 না নেওয়ার পেছনে কতগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত আন্তর্জাতিক রাজনৈতিক কারণ রয়েছে। প্রথমত, কঠোর এক্সপোর্ট রেস্ট্রিকশন। আমেরিকান বিমান কিনলে মার্কিন প্রশাসন প্রতিটি পদক্ষেপে নানা ধরনের শর্ত চাপিয়ে দেয়। দ্বিতীয়ত, সোর্স কোড না দেওয়া। আমেরিকা কখনোই তাদের ফাইটার জেটের সোর্স কোড অন্য কোনো দেশকে দেয় না। এর মানে বিমানটি ভারতের আকাশে উড়লেও তার মূল ডিজিটাল চাবিকাঠি থাকবে ওয়াশিংটনের হাতে। তৃতীয়ত, লজিস্টিক নির্ভরতা। যে কোনো জরুরি পরিস্থিতিতে আমেরিকার যন্ত্রাংশ সরবরাহের উপর নির্ভর করতে হবে, যা ভারতের স্বাধীন সার্বভৌম নীতির পরিপন্থী। এবং চতুর্থত, সিস্টেম অসঙ্গতি। ভারতীয় বিমান বাহিনীতে বর্তমানে বিপুল পরিমাণ রাশিয়ান এবং দেশীয় প্রযুক্তির সিস্টেম রয়েছে। আমেরিকান F-35 বিমানকে সেই সব রেডার বা মিসাইল ব্যবস্থার সাথে সমন্বয় করা কারিগরিভাবে প্রায় অসম্ভব। তাই ভারত মার্কিন F-35 এবং রাশিয়ান সুখোই 57 দুই পরাশক্তির লোভনীয় প্রস্তাবকেই অত্যন্ত বিচক্ষণতার সাথে এড়িয়ে গেছে। ভারত সরকারের এই শক্ত অবস্থানের ফলে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার উপর কত বড় ধাক্কা লাগলো সেটা একবার ভেবে দেখুন। রাশিয়া আশা করেছিল যে ভারত তাদের সুখোই 57 প্রজেক্টের প্রধান পার্টনার বা ক্রেতা হবে। ভারত যদি এটি গ্রহণ করত, তবে বিশ্বের অন্যান্য দেশ যেমন আলজেরিয়া, ভিয়েতনাম বা সংযুক্ত আরব আমিরাতও রাশিয়ার কাছ থেকে এই বিমান কিনতে আগ্রহী হতো। কিন্তু ভারতের মতো এক দায়িত্বশীল ও বিশ্বস্ত বড় সামরিক শক্তি যখন এই বিমানকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করলো, তখন আন্তর্জাতিক বাজারে রাশিয়ার ফাইটার জেটের ভাবমূর্তি এবং এক্সপোর্ট মার্কেটে এক বিশাল বড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। তবে ভারতের জন্য এটি একটি বিশাল বৈশ্বিক বিজয়। ভারত বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে যে আমরা আর কোনো সুপার পাওয়ার বা পরাশক্তির পকেটে থাকা দেশ নই। ভারত নিজের সিদ্ধান্ত নিজের জাতীয় স্বার্থ বিবেচনা করে স্বাধীনভাবে নেয়। আমরা কারো করুণার উপর নির্ভর করে বিমান বাহিনী চালাবো না। ভারত আজ নিজের মাটিতে নিজের প্রযুক্তিতে অ্যামকা তৈরি করার মতো সাহস ও দক্ষতা অর্জন করেছে। মোদী সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ভারত আজ সত্যিকারের আত্মনির্ভর হওয়ার পথে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা খোলা প্রশ্ন রইল। ভারত সরকার কি নতুন রাশিয়ান সুখোই 57 বা আমেরিকান F-35 না কিনে নিজেদের দেশীয় অ্যামকা এবং সুপার সুখোই প্রজেক্টের উপর ভরসা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? নাকি ভারতের উচিত ছিল বিদেশ থেকেই কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আপাতত কিনে নেওয়া? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আজকের এই ডিফেন্স এবং জিওপলিটিক্যাল বিশ্লেষণটি যদি আপনাদের তথ্যপূর্ণ ও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে একটি শেয়ার করুন। আর দেশ বিদেশের এরকমই জটিল ভূরাজনৈতিক ও সামরিক খবরের সহজ সরল অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।